দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিস্ট রেঞ্জে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। রমজান আসন্ন, স্বাভাবিকভাবেই আমাদের আলোচনায় রমজানের প্রস্তুতি, বিশেষ করে বাজার এবং খাদ্যপণ্য নিয়ে। আজকে আমরা কথা বলবো রমজানের শুদ্ধতা, রমজানের বাজার এবং খাদ্যপণ্যের মান নিয়ে। আমার সাথে তিনজন অতিথি স্টুডিওতে আছেন। শুরুতে চলুন তাদের সাথে পরিচিত হই। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন জনাব শাহ মোহাম্মদ দিদারুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং, ইস্পাহানি গ্রুপ। ধন্যবাদ। আমাদের সাথে আছেন জনাব ফয়সাল মাহমুদ, সিনিয়র মার্কেটিং ম্যানেজার, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা কথা বলবো রমজানের শুদ্ধতা, বাজার, খাদ্যপণ্যের মান নিয়ে। আলোচনা শুরু করার আগে চলুন খাদ্যপণ্য, তার শুদ্ধতা, এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আমরা একসাথে দেখে নিই। সারাদিন রোজা রেখে তৃষ্ণার্ত হয়ে পড়েন রোজাদাররা, তাই ইফতারে কোমল পানীয় তাদের প্রথম পছন্দ। বিষয়টিকে মাথায় রেখে এখন থেকেই কারসাজি শুরু করেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মজুত শুরু করেছে নকল, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য। মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুহ আফজা জব্দ করে র্যাব। তাদের দাবি, মেয়াদোত্তীর্ণ বোতলে নতুন করে লেভেল লাগানো হয়েছে। এছাড়াও জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও পন্ডস ক্রিম। পরে আরেকটি গুডাউনে অভিযান চালিয়ে 4 ধরনের কোমল পানীয় জব্দ করা হয়, যেখানে মেয়াদোত্তীর্ণ লেভেলের উপরে নতুন করে লেভেল লাগানো হয়েছে। অসাধু এই ব্যবসায়ী নকল পণ্যের জন্য এর আগেও জেল খেটেছেন। এই রমজান মাসকে কিন্তু টার্গেট করে এই অসাধু ব্যবসায়ীগুলো কিন্তু মুনাফা বা অতি মুনাফা বা আপনার কালোবাজারি করার জন্য কিন্তু এই ধরনের মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো বা নকল প্রোডাক্টগুলো কিন্তু বাজারে নিয়ে আসছে। আমরা এই সফট ড্রিঙ্কস খাওয়ার ফলে এটা পেটের পীড়া, কিডনি এবং লিভার ড্যামেজ এবং কোনো কোনো ক্ষেত্রে এটা ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দায় স্বীকার করলেও আমদানিকারককে দুষছেন অভিযুক্তরা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, অসাধু চক্রের বিরুদ্ধে তারাও ব্যবস্থা নেবেন। যাই না বলে আর না জানি বলে আমি দিচ্ছি, এটা আমার ভুল হয়ে গেছে, স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে। যারা এই ধরনের 2 নম্বর কাজে জড়িত, এগো পাশে আমরা থাকবো না। এমন অসাধু ব্যবসায়ীদের খবর পেলে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে র্যাব। আমরা প্রতিবেদনে দেখলাম যে রমজান আসার আগেই আসলে ভেজাল পণ্যের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিশেষ করে অসাধু ব্যবসায়ীরা এই বিষয়টা ইতিমধ্যেই শুরু করেছেন, যদিও র্যাবের অভিযান সহ অন্যান্য বিষয় দেখছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের কাছে জানতে চাই যে এই সময়টাতে, রমজানের সময়টাতে যখন আমরা মানসিক শুদ্ধতার দিকে যাই, তখন বাজারে অশুদ্ধ বা ভেজাল খাবারের একটা প্রবণতা তৈরি হয়। এই যে বিষয়টি, কোন কোন খাবারগুলো আসলে বা কোন ধরনের খাবারগুলোতে এই প্রবণতাটা বেশি দেখা যায় আমাদের? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন যে রমজান একটি পবিত্র মাস। এই মাসে আমরা ইবাদত করব এবং সুস্থ থেকে, এবং এই ইবাদতের যে ফলাফল আপনি জানেন যে অন্য মাসের চেয়ে প্রায় 70 গুণ বেশি পাওয়া যায়। তাই আমরা সুস্থ থেকে আমরা এই মাসটাকে পার করতে চাই। তা আপনি বলেছেন যে এখানে অনেক কোম্পানি বা অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে এটি ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সেই জিনিসটা আমাদের নজর রাখতে হবে। বিশেষ করে আমি আপনাকে একটি জিনিস উদাহরণ দিই, যেমন খেজুর। এই মাসে আমরা প্রচুর খেজুর খাবো। অলরেডি এই খেজুর কিন্তু ইম্পোর্ট হয়েছে এবং কয়েক মাস আগে আমরা তাদের সাথে বসেছি, ফুড সেফটি অথরিটির পক্ষ থেকে আমরা বলেছি যে এগুলো শুধু ইম্পোর্ট করলে হবে না, আপনার স্টোরেজ ফ্যাসিলিটিটা ভালো থাকতে হবে। অর্থাৎ আপনি ভালো জিনিসই আনলেন, কিন্তু যদি সেটা স্টোরেজে আপনি জনতন করে রেখে দেন, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে, একসময় পোকা হবে, সেটি কিন্তু বাজারে আসবে। তা আমি মনে করি এই পবিত্র মাসে যারা ইমানদার মুসল্লি যারা রোজা থাকবেন, তাদেরকে একটা ব্যালেন্স ফুড খাওয়া উচিত, একটু ভেবে চিন্তে খাওয়া উচিত। কম খেলেও একটু ভেবে চিন্তে খাওয়া উচিত, ফুডটা যেন সেফ হয়। আপনি জানেন যে আমরা যদি সেফ ফুড না খাই, তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব। তখন কিন্তু আমরা এই মাসে যে ইবাদত, সেই ইবাদত আমরা সঠিকভাবে করতে পারবো না। আপনি বলেছেন এই মাসে যে খাবারগুলো থাকে, বিশেষ করে আমরা যদি বলি যে কিছু কালার্ড ফুড আমরা পাবো, রঙিন, যেমন পেঁয়াজু আমরা পাবো, বেগুনি, জিলাপি, বা আমরা বলবো যে পটেটো চপ এবং নিমকি থেকে শুরু করে এই যে বললেন যে আপনি নানা ধরনের শরবত, হ্যাঁ, আমরা এইগুলো আমরা কিন্তু খাবো না। খেলেও আমরা চিন্তা করে খাবো যে এগুলো কোনো আর্টিফিশিয়াল কালার বা টেক্সটাইল কালার মিশাচ্ছে কিনা। আমরা দেখব যে যেগুলো ন্যাচারাল সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো, এবং এই ধরনের খাবার কিন্তু খাবো কম। আমি যেটা বলতে চাই, একজন রোজদার মানুষ সে যখন ইফতার করবে বা সেহরি খাবে, একটা ব্যালেন্স ডায়েট খাবে। এখন অনেকে বলে ব্যালেন্স ডায়েট আসলে কি? পরিমাণ মতো মাংস খাবে, মাংস এবং শাকসবজি খেতে হবে, ভাত আমরা কম খাবো। আর আমরা ইফতারের সময় আমি মনে করি যে একটা লেবুর শরবত বা এই জাতীয় অথবা ফ্রেশ ফ্রুট, সেগুলো যদি খাই,
তাহলে আমরা সুস্থ থাকবো এবং আমরা মনে করি যে সুস্থ থেকে আমরা যে ইবাদত করব। না, এটি অবশ্যই নিশ্চয়ই এটা সচেতন ব্যক্তি মাত্র এটি হবে। এর পাশাপাশি আবার যেটি দেখা যায় যে আমাদের রুচি বা ইচ্ছেও অনেক সময় সচেতনতার চাইতে আরও এত বেশি শক্তিশালী হয়ে যায়, তখন আমরা রসনাকে অনেক সময় প্রাধান্য দিই। ফলে নানা ধরনের ইফতারি আমরা দেখি এবং সাহারিতেও আমরা এই বিষয়গুলো দেখি। সেই ক্ষেত্রে যখন একজন নাগরিক বা ভোক্তা আসলে এই ধরনের খাবার খেতে যাচ্ছেন, তিনি খাবারটি ভেজাল মুক্ত বা নিরাপদ খাচ্ছেন কিনা সেই জায়গাটাতে আসলে নাগরিক হিসেবে কি করণীয় রয়েছে এবং পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিছু ভাবছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা অনেক টিবিসি প্রচার করছি যে কোন ধরনের খাবার খেতে হবে। আপনি বলেছেন আমরা অনেক সময় জাঙ্ক ফুড খাই। আমি আপনাকে একটু তথ্য দিতে চাই যে আমরা এই ভাজা পোড়া যেটা খাবো, এগুলো কিন্তু যে তেলটা হয়, বারবার যদি ওই তেল ইউজ করা হয়, একই তেল দৈনিক ভাজা পোড়া ইউজ করা হয়, এখানে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা হার্টের রোগের জন্য বড় কারণ। এবং আমি বলবো যে ভাজা পোড়া যেন মানুষ কম খায় এবং খেলে হয়তো আমরা রুচির জন্য আপনি যেটা বলেছেন হয়তো আমাদের অভ্যাস আমরা খাবো, যেমন আমরা ছোলা খেয়ে থাকি, ছোলাটা খেতে হবে এই কারণে খেতে হবে যে আমরা সারাদিন যেহেতু না খেয়ে থাকি কনস্টিপেশন হতে পারে। এই কনস্টিপেশন অনেকগুলো রোগের কারণ হয়। তো আমরা যদি ছোলা যেহেতু তার চোষা সহ খাই, এটা কিন্তু ডায়েটারি ফাইবার থাকে, মানে সবটুকু আমরা হজম করতে পারি না, তখন কিন্তু এই ধরনের জিনিস খেলে আমাদের কনস্টিপেশনটা হবে না। তো আমি মনে করি জাঙ্ক ফুড আমরা বলছি যে এই রোজার মাসে কম খাওয়া এবং সারা বছরই যেন কম খায় মানুষ, না হলে কিন্তু আমরা বড় বড় রোগে আক্রান্ত হব। ধন্যবাদ। পরের অংশে নিশ্চয়ই আরও জানতে চাইবো। আমি একটু জনাব দিদারুল হাসানের কাছে জানতে চাইবো, রমজানকে ঘিরে আপনাদের মতো কোম্পানিগুলোর আসলে কি ধরনের প্রস্তুতি থাকে? বিশেষত আমরা জানি যে বড় বড় বিশেষ কিছু পণ্য তো আপনাদের থাকেই, যেগুলো শুধুমাত্র রমজানেই বেশি চাহিদা তৈরি হয়। এর পাশাপাশি হচ্ছে আমরা যেটা দেখি যে এই বড় কোম্পানিগুলোর যে পণ্যগুলো রয়েছে প্রায় কাছাকাছি রঙের বা লেবেল বানিয়ে নকল পণ্য বাজারজাত করার একটা প্রবণতা থাকে। এই সব কিছুকে ঘিরে ভোক্তার হাতে শুদ্ধতম পণ্যটি তুলে দেওয়ার জন্য আপনারা আসলে কি করেন? অনেক ধন্যবাদ। খুবই রিলেভেন্ট আসলে এই ডিসকাশনটা আজকে। রমজানকে ঘিরে আসলে বড় বড় কোম্পানিরই অনেক রকম পণ্য থাকে। এর মধ্যে আমাদের একটি পণ্য নিয়ে স্পেসিফিক্যালি যদি বলতে চাই, পাউডার ড্রিঙ্ক বলে ব্যাপার আছে, ইস্পি পাউডার ড্রিঙ্ক। এরকম পাউডার ড্রিঙ্কগুলো যেহেতু স্যার একটু আগে বললেন যে ন্যাচারাল একটা শরবত খাওয়ার আমরা চেষ্টা করি, যাতে এটা আসলে ভালো। আগের দিনে যেটা হতো মানুষ লেবুর শরবত শুধু খেতেন, এখন যেটা হয়েছে ডিমান্ড যখন অনেক বেড়ে গেছে আর এই ধরনের কিছু পণ্য যেগুলো আমাদেরকে দ্রুত মানে এক ধরনের রসনার ব্যাপার উদ্রেক করে এবং রসনার বিলাস করতে চাইলে আমরা ওই যে ম্যাঙ্গো পাউডার ড্রিঙ্ক, অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক আর অন্যান্য পাউডার ড্রিঙ্ক করি। তো আমাদের কোম্পানির এই পণ্যটা আছে, তো যেটা করার চেষ্টা করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করি যে এটা তো আসলে মূল উপাদান হচ্ছে চিনি, তো ওই সুগারটার সাথে ওয়াটার মিক্স করে এটা থাকে, ন্যাচারাল স্মেলটা দেয় বা অরেঞ্জ ন্যাচারাল স্মেলটা দেয়, ওটা সবচেয়ে ভালো জায়গা থেকে আমরা আনার চেষ্টা করি। যেমন আমাদের সোর্সিংটি হয় অস্ট্রেলিয়া থেকে একটা জায়গা থেকে, যেখানকার এবং আয়ারল্যান্ডের একটা জায়গা থেকে, ওখানকার ন্যাচারাল উপাদানগুলো ভালো আমরা বারবার পরীক্ষা করে দেখেছি। তো আমরা আমাদের কোম্পানির দায়িত্ব থেকে চেষ্টা করেছি আমাদের পণ্যটা যাতে নিরাপদ যায়, ভালো যায়। এবং আরেকটি কথা আপনি বলেছেন যে একই রকম লেবেলিং করে আসলে অনেকে এই প্রোডাক্টগুলো মার্কেটে দিতে চায়। যখন রমজান আসে আমরা দেখতে পাই যে এই ধরনের সিমিলার প্যাকেজিং করে এগুলো অন্যরা দেওয়ার চেষ্টা করে। যদি আমি স্পেসিফিক্যালি বলার চেষ্টা করি, গত 16ই মার্চ এরকম একটা ব্যাপার সিআইডি আসলে ধরেছে, যেখানে গিয়ে পাওয়া গেছে যে বিভিন্ন রকমের রমজান উপলক্ষে এই সিমিলার প্যাকেজিং করে, যেমন আমাদের ইস্পাহানি মির্জাপুর চা পাওয়া গেছে যে আমাদের মতো করেই প্যাকেজিং করে, কিন্তু এটা আসলে আমাদের না, মিয়াজিপুর বা অন্যান্য কিছু নাম দিয়ে করেছে। এগুলো আসলে সর্বৈব নকল এবং সিআইডির একজন খুব সিনিয়র একজন ডিআইজি নোটিস করে দিয়েছেন যে এগুলো কনজিউমারের দায়িত্ব আছে, অ্যাট দ্য সেম টাইম কোম্পানির দায়িত্ব আছে এগুলো দেখে। আমরা বলবো যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্যার আপনি আছেন, আপনারাও এটা যদি একটু চেষ্টা করেন এবং বিএসটিআই যদি আর একটু রেস্ট্রিকটিভ হয় এসব ব্যাপারে, তাহলে ভালো পণ্যটাই রমজানে। আপনারা মানে যারা এই পণ্যগুলো উৎপাদন করছেন এবং পরিবেশন করছেন, আপনারা কি রমজানের সময় বিশেষ কোনো সতর্কতা বা বিশেষ কোনো প্রচারণা চালান কিনা এই বিষয়গুলো নিয়ে, যাতে ভোক্তারা একটু সচেতন থাকে বা যথাযথ পণ্যটি কিনতে পারে, এরকম হয় কিনা? এটা আসলে অনেক কোম্পানিগুলো করে থাকে। স্পেসিফিক্যালি আমার কোম্পানির কথা যদি বলি, আমরা এটা করি না। আমাদের অনেক পুরনো কোম্পানি, আমাদের ব্যাপারে মানুষের আসলে এক ধরনের বিশ্বাস বা আস্থা আছে। মানুষ আমাদের পণ্যকে ভালোভাবে জানে এবং তারা নিজেরা আসলে খুঁজে আমাদের পণ্যটি নিয়ে যান। আমাদের দিক থেকে আমরা বলবো ওই ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি না, বাট অনেকে এটা করেন, যাদের এই ধরনের বেশি হয় সমস্যা, তারা ডেফিনেটলি এটা করেন।
করেন আমি এটা বিশ্বাস এবারের করি। রমজানে আসলে খাদ্যপণ্যের আপনার প্রেডিকশনটা কি কিরকম হতে যাচ্ছে বাজার পরিস্থিতি সার্বিক, শুধু আপনাদের পণ্য নয় সবকিছু মিলিয়ে খাদ্যদ্রব্য খাদ্যপণ্যের অবস্থা কি দাঁড়াবে যদি ভেজালের জায়গা থেকে বা শুদ্ধতার জায়গা থেকে আমরা কি যথাযথ প্রত্যেক বছর যেরকম পাই সেরকম পাবো কিনা? এটা খুব ব্রড একটা কোয়েশ্চেন করেছেন, উত্তর দেওয়া খুবই কঠিন হবে। তারপর এইভাবে বলতে চাইছি যে এই করোনার এই সময়কালীনে আমরা যে ব্যবসাগুলোতে দেখেছি বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে কাউন্টারফেইট প্রোডাক্ট বা নকল পণ্যের আদান প্রদান, আমদানি বাণিজ্য বেড়ে গেছে। সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে হয়তো একটু বেশি দেখা যেতে পারে, কিন্তু যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সরকারের যেসব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন, যেমন র্যাব কাজ করে যাচ্ছেন, সিআইডি কাজ করেছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই কাজ করে যাচ্ছেন, সবার উপস্থিতি যদি বাজারে থাকে তাহলে সেগুলো অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবং যেটা বলেছেন স্যার একটু আগে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অলরেডি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। আমার মনে হয় এই ধরনের কাজ আরও জোরদার করতে হবে যাতে করে ভোক্তা কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হন। এবং অবশ্যই ভোক্তাদেরও দায়িত্ব আছে, ভোক্তারা সচেতনভাবে খুঁজে দেখে জিনিসটি কিনতে হবে। সস্তায় খাওয়ার জন্য আমরা আসলে ওই ধরনের পণ্যতে যাতে না যাই। জি, আপনি কিছু সংযুক্ত করতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে আমি বলতে চাই যে এই রমজানের আগে মানুষের ভিতরে একটা ট্রেন্ড থাকে যে আমাদের কিনে মজুত করতে হবে। আমার মনে হয় এই ট্রেন্ডটা মানুষের থাকা উচিত নয়। অল্প পরিমাণ কিনে একটা সাপ্লাই, আমাদের যে সাপ্লাই আছে এটা সাফিসিয়েন্ট। তা আমি মনে করি এই অতিরিক্ত কিনতে যেয়েই কিন্তু এই মানুষ ঠকছে। তা আমি মনে করি যে অল্প অল্প করে কিনলেই আমরা মনে হয় সারা মাসই আমরা যে সাপ্লাই ইন্ডাস্ট্রিগুলো দিচ্ছে সেটা সাফিসিয়েন্ট থাকবে, আমরা ভালো সেফ ফুড পাবো তার ইনশাআল্লাহ। মানে আশা আপনি করি। বলছেন যে হঠাৎ করে একটি চাহিদার যেন খুব মানে বড় রকমের চাহিদা তৈরি না না হয়, হয়, তাহলে সেটাই। কিন্তু এই সুযোগটা নিতে পারে পারে ওই অসাধু অসাধু ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা, right. জি নিশ্চয়ই। এবং এর পাশাপাশি অন্য একটি বিষয় নিয়েও একটু কথা বলবো। আমি একটু ফয়সাল মাহমুদের কাছে জানতে চাই যে আপনাদের অভিজ্ঞতা থেকে যদি বলেন যে খাদ্যপণ্যের মানের জায়গা থেকে এই সময়টাতে, এবং পাশাপাশি একটি প্রশ্নও আমি আপনাকে জুড়ে দিতে চাই যেটি প্রাসঙ্গিক হবে, সেটি হচ্ছে অনেকেই এখন কিন্তু সরাসরি বাজার থেকে সংগ্রহ করার চাইতে অনলাইন বা অন্যান্য মাধ্যম থেকে আপনি জানেন করোনার কারণে ঘটছে। ফলে এই যে ভেজাল পণ্য যখন ডেলিভারি করছে বা ঘরে পৌঁছে দিচ্ছে, সেইখানে আসলে অনলাইনের মাধ্যমে যখন করছি কতটুকু নিশ্চয়তা আছে যে আমি যথাযথ পণ্যটা পাচ্ছি? একটু পজিটিভ বেশ কিছু নোট আগে দেই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ আরও বেশ কিছু অথরিটির গত কয়েক বছরের কিছু অ্যাক্টিভিটির কারণে আপনি দেখবেন বাজারে কিন্তু কাউন্টারফিট প্রোডাক্টের উপর একটা কন্ট্রোলও এসেছে। কাউন্টারফিট প্রোডাক্ট যেমন অনেকে চেষ্টা করছে তেমন অনেকে ধরাও পড়ছে, এবং বেশ কিছু জায়গায় আমরা কাউন্টারফিট প্রোডাক্টের রিডাকশনও পাচ্ছি। আইনের প্রয়োগ বেশ অনেক জায়গায় হচ্ছে, এর ফলে একটা সচেতনতা তৈরি হচ্ছে। ইভেন আরেকটা পজিটিভ নোট হচ্ছে ডিস্ট্রিবিউটর বা রিটেলার এন্ডেও কাউন্টারফিট প্রোডাক্টকে কম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং এমন অনেক ব্যবসায়ী পাওয়া যাচ্ছে যারা হয়তো কাউন্টারফিট প্রোডাক্টের প্রফিটটা ইগনোর করছেন এবং চেষ্টা করছেন প্রপার ব্র্যান্ডেড প্রোডাক্টগুলা সেল করতে। সো প্রত্যেকটা অথরিটি যার যার জায়গা থেকে চেষ্টা করছেন, লিমিটেশনস থাকবে, এর মধ্য দিয়েও ইমপ্রুভমেন্ট হচ্ছে। কোম্পানিরাও চেষ্টা করছে, যেমন আমাদের কোম্পানি সহ আরও কিছু কোম্পানি রমজানের সময় ডিমান্ডটাকে প্রেডিক্ট করে সেভাবে প্রোডাকশন এবং সাপ্লাই এনশিওর করার চেষ্টা করছে। এর ফলেও কিন্তু কাউন্টারফিট অনেকটা কমে যাবে। এখন কমন পিপলের কাছে অনুরোধ রাখবো, আপনারাও একটু সচেতন হন। কাউন্টারফিট প্রোডাক্টগুলো একটু 2-3 বার চেক করতে হবে, যেহেতু এই সময় কাউন্টারফিটের টেন্ডেন্সিটা বাড়বে। লেবেলগুলো ভালো মতো দেখুন। খোলা অনিরাপদ খাদ্য থেকে প্যাকড নিরাপদ খাদ্যের দিকে একটু শিফট করার চেষ্টা করুন। বাজারে দেখবেন অনেকগুলো কোম্পানি কিন্তু এখন খোলা পণ্য এবং প্যাকড প্রোডাক্টের মধ্যে প্রাইসের গ্যাপ বেশ রিজনেবল জায়গায় চলে আসছে। সো জনগণের পক্ষ থেকে একটু সচেতনতা হলে এবং সবাই যদি ঠিকমতো যথাযথ কর্তৃপক্ষকে ইনফর্মও করি, কাউন্টারফিট অনেকখানি কন্ট্রোল করা পসিবল হবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি একটা আলোচনায় আমরা যেটা ঘুরপাক খাচ্ছি সেটি হচ্ছে ভেজাল পণ্য বা নকল পণ্য। আর নকল পণ্যের বাইরেও এক ধরনের যে প্রবণতাটা রমজান মাসে দেখা যায় সেটি হচ্ছে যেই পণ্যগুলো বছরের অন্যান্য সময় হয়তো খুব একটা বিক্রি হয় না, ফলে বিগত বছরে আমদানিকৃত বা প্রস্তুতকৃত পণ্যে নতুন করে তারিখ বসিয়ে বা করে, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি রয়েছে? একজন ভোক্তা কি করে চিনবে যেই জিনিসটি সে কিনছে হয়তো সেটির মেয়াদ গত বছরই শেষ হয়ে গেছে, কিন্তু এটি আরও 2 বছর বাড়িয়ে 3 বছর বাড়িয়ে নতুন করে লেবেলিং করা হয়েছে? ঝুঁকি কিছুটা থেকেই যায়, কারণ আজকাল অনেকে যারা লেবেলিং করে, লেবেলিংটা এত পারফেক্টলি হয়, ট্রেস করা খুব মুশকিল। তারপরও
যতটুকু আমাদের পক্ষ থেকে সচেতন হওয়া সম্ভব একটু ভালোভাবে লেবেলগুলো চেক করা, ডেটটা বারবার খুঁটিয়ে দেখা এবং একটু রেপিউটেড জায়গা থেকে প্রোডাক্টগুলো কেনা এবং প্রবলেম পেলেই সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানানো, তাহলে সমস্যা হয়তো পুরোপুরি চলে যাবে না, কিন্তু অনেকখানি কমে যাবে। আচ্ছা, অর্থাৎ আপনি যেটি বলছেন যে যেখানে নিয়মিতভাবে আপনারা বিভিন্ন পণ্য সামগ্রী দিয়ে থাকেন, বড় স্টোর বা সুপার শপগুলো, সেখানে গেলে হয়তো তুলনামূলকভাবে ঝুঁকিটা কমতে পারে। নিশ্চয়ই এই ঝুঁকি কমার আশা নিয়ে একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। আজকে আমরা কথা বলছি রমজানের শুদ্ধতা, রমজানের বাজার এবং খাদ্যপণ্যের মান নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি রমজানের শুদ্ধতা, রমজানের বাজার এবং খাদ্যপণ্যের মান নিয়ে। আমার সাথে অতিথিরা আছেন। ইতিমধ্যে আলোচনায় আমরা অনেকখানি আলোচনা করেছি, বিশেষ করে ভেজাল খাবার নিয়ে এবং সেখানে করণীয় কি সেটি নিয়েও আমরা কথা বলবো। কিন্তু আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দ্রব্যমূল্য। এই সময়টাতে দ্রব্যমূল্য কেমন হবে, ইতিমধ্যে কি প্রবণতা দেখা যাচ্ছে, এই সব কিছু নিয়ে শুরুতে চলুন একটি প্রতিবেদন দেখে নিই। রমজানে পেঁয়াজ, ছোলা, ভোজ্য তেল, চিনি, আদা, রসুন ও ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়। এই সুযোগে কিছু ব্যবসায়ী পণ্য মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে, আবার কিছু ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কেনে। এতে পণ্য সংকট ও দাম দুটোই বাড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিস 4 থেকে 5টা প্রতিষ্ঠান এটা নিয়ন্ত্রণ করে, যেমন চিনি, তেল, ডাউল, চাউল, এইগুলা মুষ্টিময় কয়েকজন লোকই করে। এই কয়টা লোকরে যদি সরকারের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে বাজার স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে থাকবে বলে আমি মনে করি। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য তৈরি না হলে বাজার স্থিতিশীল হবে না। জনগণকে যেমন মিতব্যয়ী হতে হবে, তেমনি ব্যবসায়ীদেরকেও অতিরিক্ত লাভের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে 50 টাকা আপনি একটা গুডস দিলেন, কেজি আপনি 52 টাকা বিক্রি করবেন। আমি যদি 54 টাকা বিক্রি করি তাহলে তো আমি দোষী। আপনি আমাকে হাওয়ার উপর মনিটরিং করবেন, আমাকে বিরক্ত করবেন, সেটা তো হবে না। অতএব সরকার এই মেমো সিস্টেমটা করে দিতে পারে এবং বাজারের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই দুটা জিনিস যদি ঠিক থাকে, তাহলে মুনাফাখোর বলেন, কালোবাজারি বলেন, এখন এইগুলি কোনো কিছুই এর সাথে টিকবে না। বাজারে পর্যাপ্ত মাল সরবরাহ থাকতে হবে। বাণিজ্যমন্ত্রী বলছেন, রমজানে পণ্যমূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের ভূমিকাও কম নয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে পর্যবেক্ষণের উপর জোর দেয়া হচ্ছে। আজকে যদি দেখা যায় যে 100 টন পেঁয়াজ আমরা রেগুলার বিক্রি হয়, সেটা যদি সবাই একদিনে কিনতে চায়, সেদিন যদি 500 টন লাগে, তো সেই সাপ্লাইটা তো একদিনে আসবে না। যার ফলে সুযোগ একটা ব্যবসায়ীরাও নেয়, অসাধু ব্যবসায়ীরা, আর মানুষই হয়তো কেনে। যার জন্য আমরা ওভারঅল সবাই স্বাভাবিক থাকলে পর দামটা নিয়ন্ত্রণে রাখা যাবে, কিন্তু অস্বাভাবিকভাবে যদি কেউ কেনা শুরু করে তাহলেই সমস্যা। কিন্তু সেজন্য আমাদের রিকোয়েস্ট হলো যে কেউ তাড়াহুড়া করে অতিরিক্ত না কেনে, স্বাভাবিকভাবে কিনলেই হবে, আর আমরা বাজার স্ট্রংলি মনিটর করব। রমজানে বাজার স্থিতিশীল রাখতে টিসিবির আরও কার্যকর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন বাণিজ্যমন্ত্রী। আমরা যেমনটি দেখলাম যে আলোচনাটি, এটি প্রতি বছরই রমজানের সময় আমরা যে কর্তৃপক্ষগুলো থাকে তারা এই ধরনের কথাই বলেন এবং একটি বাজারের ব্যাকরণ বলা হয় যে সাপ্লাই, ডিমান্ড, যোগান, চাহিদা। কিন্তু এমন কি ঘটেছে এই সময়টাতে দাঁড়িয়ে, যখন তেল, চাল, ডাল, এমনকি মুরগির বাজারও অনেকখানি বেড়ে গেছে এবং এটা যদি এই অবস্থায় নাও বাড়ে, তাও কিন্তু রমজানে গিয়ে সাধারণের চাইতে এতে 10 থেকে 20% বেশি এবং তেলের বাজার তো আরও বেশি। নিশ্চয়ই স্বাভাবিকভাবেই বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডে আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাইব তেলের বাজার এরকম অস্থিতিশীল কেন? তেলের বাজারে বিশেষ করে প্যাকড তেল, ব্র্যান্ডেড তেলগুলোর দাম মূলত ডিপেন্ড করে আমদানি মূল্যের উপর এবং আপনি দেখবেন বিগত বছরগুলোতেও রমজানের কারণে কিন্তু প্যাকড অয়েলের দাম এমআরপি বা যেই দামে কনজিউমাররা কিনে সেখানে কিন্তু খুব একটা চেঞ্জ নাই। রমজানে একটা বড় ডিমান্ড বেড়ে যায় তেলের, কিন্তু সেইটার সাথে বেস করে কিন্তু কখনো এমআরপি বা দাম চেঞ্জ হয় না। এটা ইন্টারন্যাশনাল মার্কেটে ইম্পোর্টের প্রাইসের উপর ডিপেন্ড করে। আর খোলা তেলের বাজারটাতে কিছু সিন্ডিকেটের সুযোগ থাকে, বিভিন্ন বাজার থেকে বাজারে অনেকখানি ভ্যারি করে। এক্ষেত্রে
একটু সচেতনতার বিষয়ও আছে। অনেক সময় অনেক কনজিউমার দেখবেন খোলা তেলে এতখানি ডিপেন্ডেন্ট, সে হয়তো কখনো চেকই করে দেখলো না খোলা তেলের মূল্য আর প্যাকড অয়েলের মূল্যের মধ্যে গ্যাপ কত। মাঝখানে গত নভেম্বর ডিসেম্বর থেকে তেলের দাম যখন বাড়তে শুরু করলো আন্তর্জাতিক বাজারে, বাংলাদেশের সবকটা ব্র্যান্ডের দামও একই সাথে বাড়তে শুরু করলো, তখন এমনও দিন গেছে যখন একটা কনজিউমার খোলা তেল কিনে উল্টা ঠকেছে, অর্থাৎ প্যাকড অয়েলের চেয়ে বেশি দামে তাকে খোলা তেল কিনতে হয়েছে। এক্ষেত্রে একটু বাজার যাচাই করতে বলবো আমি কনজিউমারদেরকে। বিভিন্ন সময় মানে এই সময়টাতে যে দুদিকেই আমি যদি বলি খোলা তেল এবং প্যাকেটজাত তেল, এই যে দাম বাড়ছে, এটি কি আপনি আন্তর্জাতিক বাজারে বাড়ছে বলে বলছেন? পুরোপুরি এই মুহূর্তে, এবং সেই প্রভাবটি কতদিনে পড়ে? কারণ আমদানির কথা আপনি বলছেন, ধরুন আজকে যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে যায়, নিশ্চয়ই কালকে এখানকার বাজারে কমবে না। আপনি বলবেন সেই কম দামের পণ্যটি এখানে আসলে পরেই কমবে। ঠিক একইভাবে আন্তর্জাতিক বাজারে যখন বাড়ছে, সে বাড়তি দামে কেনা পণ্যটি আসলেই নিশ্চয়ই আমরা বাড়ার কথা, সেইভাবেই সেই নিয়মে কি চলছে মোটামুটি? আচ্ছা, এবং রমজানে তাহলে আমরা কি তেলের জায়গা থেকে কি আশা করব? দাম আরো বাড়বে নাকি কমবে? আপনাদের অভিজ্ঞতা কি বলে? অভিজ্ঞতা বলে আমরা রমজান আসছে এটার উপর বেস করে কখনো দাম চেঞ্জ করিনি, দাম বাড়াইনি। সো রমজানে যদি ইন্টারন্যাশনাল মার্কেট এরকম থাকে তাহলে প্রাইসিং মোটামুটিভাবে র ম্যাটেরিয়ালের উপরেই ডিপেন্ড করে সাধারণত। আচ্ছা, যেহেতু দুটো ধারায় আলোচনাটি হচ্ছে, একটি খোলা তেল একটি প্যাকেটজাত তেল, এই দুটোর মধ্যে মূলত পার্থক্য কি? মূলত পার্থক্য হচ্ছে প্যাকেজিং কস্ট। প্যাকেটজাত তেলে বটলের কস্ট আছে, কার্টনের কস্ট আছে। মানের জায়গা থেকে কি একই? মানের জায়গা থেকে অবশ্যই প্যাকড অয়েল সিগনিফিকেন্টলি বেটার, কারণ এখানে তেলটা রিফাইন করার পর একটা ভার্জিন প্যাকেজিং ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে বাজারে যায়, সো এখানে মান ক্ষয় হওয়ার কোনো সুযোগ নেই। প্লাস খোলা তেল আর প্যাকড অয়েলের পাশাপাশি কোন রিফাইনারি থেকে অয়েলটা আসছে সেটাও একটা ফ্যাক্টর বলে আমি মনে করি। এবং পাশাপাশি খোলা তেলে যে কোনো পর্যায়ে ভেজাল সংযুক্ত করার সুযোগটা থেকে যায়, যেটা প্যাকড জায়গায় থাকে না। আপনি কিছু যোগ করতে চেয়েছেন? জি, সুন্দর কথা বলেছে, প্রাইসের কথা বললেন। আসলে আমি বিদেশেও দেখেছি যে রোজার মাসে আমাদের যারা ব্যবসায়ী, আমি উন্নত দেশে দেখেছি মুসলিমরা একটু কমায় দেয়, বরং লাভ কম করে যে আমরা এই মাসে মুসলিমকে হেল্প করতে চাই, কিন্তু আমাদের দেশে সেটা কখনো হয় না। বরং এই মাসে দেখা যায় ব্যবসায়ীরা অনেক সময় তাদের সুবিধা নেয় যে এই সময় ব্যবসাটা করব, সারা বছর কম হলেও এই সময়টা নিব। যেটি উনি বললেন খোলা তেলের কথা, আপনি জানেন যে বাংলাদেশে আমাদের কাছে তথ্য আছে 15% সয়াবিন তেল ইম্পোর্ট হয়, আর প্রায় 85% পাম অয়েল আসে, পাম অয়েল বা আমরা বলবো পাম অয়েল বা পাম অয়েল, সেগুলো আসে। কিন্তু আমরা বাজারে কিন্তু সব দেখি সয়াবিন তেল। যেটা খোলা তেলের কথা বললো, আসলে আমরা ফুড সেফটি অথরিটি থেকে উদ্যোগ নিয়েছি, হয়তো এই বছরের ভিতরেই আমরা চেষ্টা করছি যে খোলা তেল আর বিক্রি করা যাবে না। কারণ খোলা তেল যে ড্রামে বিক্রি করে, আপনি জানেন ওটা একটা কেমিক্যালের ড্রাম, সেই ড্রামে ট্রাকে করে, সেই ড্রামটা কিন্তু ফুড গ্রেড নয়। আর এছাড়া সরকারের একটা আইন আছে যে এখানে ভিটামিন এ ফর্টিফাই করতে হবে। তা আমরা দেখেছি যেটা প্যাকেটজাত তেল সেখানে কিন্তু এ ফর্টিফিকেশন পাওয়া গেছে, কিন্তু এই খোলা তেলে আমরা পাইনি। আমরা অনেক রুট লেভেলে যা দেখা গেছে যে ভিটামিন এ নাই, অথচ কিন্তু আমাদের ওই গরিব শ্রেণীর মানুষেরই ভিটামিন এ দরকার, সেজন্যই সরকার আইনটা করেছে। আমরা সেটা দেখতে পাচ্ছি না, যে কারণে আমরা ফুড সেফটি থেকে অথরিটি থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে করে কি আপনার ধরেন দামের মধ্যে হেরফের হবে? দামের মধ্যে বলতে কি, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যেখানে ভেজালটা হবে না, যেটা বললেন খোলা তেলে পাম অয়েল মিশে সেটাকে সয়াবিন বলেই বিক্রি করছে। পাম অয়েলের দাম তো অনেক কম, কেউ যদি পাম তখন বোতলজাত হবে, তখন পামটা কিন্তু পাম হিসাবে বিক্রি হবে, তার দাম থাকবে কম। আর সয়াবিনটা একটু বেশি হলেও তারা জানবে যে এটা সয়াবিন তেল। তাহলে এই যে ভেজাল করার যেটা আপনি বলতেছিলেন বারবার, সেই সুযোগটা থাকবে না। তা আমরা সেদিকে কাজ করছি, এবং অচিরেই এটা দেখবেন এক সময় যে এই তেলের যে আমরা ইন্ডাস্ট্রির সাথে আমাদের আলোচনা হচ্ছে, ওনারা খুব একটা রাজি হচ্ছেন না, কিন্তু আমরা চেষ্টা করছি যে করেই হোক, কারণ আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। আমরা উন্নত দেশে আমরা দেখেছি কখনো খোলা তেল বিক্রি হয় না। আর ওই যে লেবেলিং যে বললাম ড্রামে নিয়ে যায়, ওই ড্রামে কোনো লেবেলিং নাই, আমরা টেস্ট করতে পারি না। আমরা যদি টেস্ট করে দেখি ভিটামিন এ নাই, তো কোন কোম্পানিকে ধরবো? মানে আমরা এখানে টেস্ট করতে পারছি না। সেই জন্য আমরা চাচ্ছি যে কোম্পানিগুলো তারা বটলিং করুক এবং সেখানে লেবেলিং থাক, আমরা যেন চেক করতে পারি ভিটামিন এ আছে কিনা, আর অন্য তেল এখানে মিক্স করা হয়েছে কিনা, সেগুলোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জি, নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আমরা নিশ্চয়ই সেরকম কিছুই দেখতে পাবো। ফয়সাল মাহমুদের কাছে আরেকটু জানার আছে যে তেলের বাইরে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি আপনারা রমজানের সময় যেই পণ্যগুলোর দাম তো ইতিমধ্যে বেড়ে গেছে, আমরা প্রত্যাশা করব সেগুলো কমে আসবে, কিন্তু নতুন কোনো পণ্যের চাহিদার কথা বলে বা আন্তর্জাতিক বাজারের কথা বলে দাম বাড়ার সুযোগ রয়েছে কিনা? এটা ভালো ব্র্যান্ডের ক্ষেত্রে কমই হয়। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের তেলের পাশাপাশি চাল আছে, পোলাওয়ের চাল, বাসমতি চাল থেকে শুরু করে মিনিকেট নাজিশাল চালও আছে। রমজান বা এরকম কোনো ইস্যুকে কেন্দ্র করে দাম বাড়ানো হয় না।
এবং আমি আরও অনেক ভালো ব্র্যান্ডকেও দেখেছি রমজানে কখনোই প্রাইস হাইক করে না। এটা হয়তো লোকাল কিছু লেভেলে হয়। আচ্ছা, তার মানে আমরা একটা মোটামুটি আশ্বস্ত হতে পারি, আপনি বললেন চাল এবং তেল যে বিষয়গুলো রয়েছে সেই এই মুহূর্তে যে জায়গা রয়েছে এর চেয়ে অন্তত বাড়বে না, কমার আশাটা নিশ্চয়ই আমরা করতে পারি যদি আন্তর্জাতিক বাজারে কমে। জি, আমি একটু জনাব দিদারুল হাসানের কাছে জানতে চাই যে এই যে পণ্য মূল্যের ক্ষেত্রে যেটি বারবার বলা হয় যে সিন্ডিকেটের একটা বিষয় বলা হয় এবং কৃত্রিম এক ধরনের চাহিদা তৈরি করা হয় এবং কখনো কখনো যেটা ভোক্তার উপরও ফেলা হয়, হয়তো আংশিক সত্য যে সবাই মিলে প্রথম দিকে, কিন্তু বিষয়টি যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে দেখেন যে শুরুতে বেশি কিনলেও কিন্তু এক সপ্তাহ পরে গিয়ে সেটি শেষ হয়ে যায়, তারপর আবার বাজার স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু সেটি হয়ে ওঠে না। আসলে কি সিন্ডিকেট কাজ করে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আসলে সিন্ডিকেট কাজ করে। তার কারণ হচ্ছে সবাই তো আসলে ওই ক্যাপাসিটি রাখে না যে আমি প্রচুর পরিমাণে দেশের যে পরিমাণ ডিমান্ড আছে আমি ইম্পোর্ট করতে পারবো। তার মানে হচ্ছে 5 অথবা 10টা বড় প্রতিষ্ঠান অথবা কোনো ব্যবসায়ী গোষ্ঠী এটা প্রথম ইম্পোর্ট করেন এবং করে যেটা হয় ডিস্ট্রিবিউশন এবং রিটেলিং করার চেষ্টা করেন এবং সব বিজনেসের মেথডটা আসলে ওইভাবেই চলে। যার ফলে যদি এমন হয় যে এই ব্যবসায়ী গোষ্ঠীরা যদি নিজেদের স্বার্থে একজোট হয়ে যান তাহলেই তো আসলে সিন্ডিকেশনের ব্যাপারটা আসে। আপনি যত বইপত্র বা একাডেমিক লিটারেচারও পড়েন, আসলে সিন্ডিকেশনের তো অস্তিত্ব আছে, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হয়, দ্য ওয়েলথ অফ নেশন যে বই আছে আমাদের অ্যাডাম স্মিথের বই, ওখানে বলে গেছেন উনি যে ইকোনমিক অপরচুনিজম থাকবে, হুইচ ইজ গুড। যদি বিজনেসম্যান তার প্রফিট না দেখেন তাহলে কিন্তু উনি ভালো কাজ বা প্রফিট মেক করতে চাইবেন না। এখন ওইখানেই ইনস্টিটিউশনের জন্ম, এখানে সোশ্যাল বা বিজনেস ইনস্টিটিউশন, গভর্নমেন্ট বডিজ এরা কাজ করেন যাতে করে এই ধরনের সিন্ডিকেশন কাজ করতে না পারে। তার মানে হচ্ছে আমি স্বীকার করে নিচ্ছি জিনিসটা আছে, অ্যাট দ্য সেম টাইম এটাও স্বীকার করে নিচ্ছি যে এটা থাকবে, কিন্তু এটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটার জন্য আসলে ডিফারেন্ট বডি কাজ করতে হবে। তার মানে আপনি বলছেন যে বিজনেস গ্রুপের ইন্টারেস্টটাকেও জিয়ে রাখতে হবে, কিন্তু এটা ভোক্তার যে অধিকার বা ভোক্তার যে স্বার্থ সেখানে যেন বড় রকমের আঘাত না করে, তাই কি? অ্যাবসলিউটলি। আমি আরও দুইটা জিনিস বলতে চাইবো ওই অ্যাডাম স্মিথের ওখান থেকে যদি বলি, সেলফ ইন্টারেস্ট আর সেলফিশনেস দুইটা টার্ম আসলে ইকোনমিক্সে খুব ইম্পর্টেন্ট। সেলফ ইন্টারেস্ট হচ্ছে যে ওয়েলবিং ঠিক রাখার জন্য, নিজে প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য কাজ করা, কিন্তু এটা যদি শেয়ার প্রিন্সিপাল বা পজিটিভিটির সাথে না হয় তাহলে ওখানে আনফেয়ার প্র্যাকটিস, ইলিজিটিমেট প্রাইসিং এবং আনফেয়ার কম্পিটিশন বা এই যে ভেজাল পণ্য অন্যান্য জিনিস হবে এবং মনোপলি হয়ে যেতে পারে। সেটা সেলফ ইন্টারেস্ট আসলে থাকবে, কিন্তু ওইখানে যদি সেলফিশনেস থাকে তাহলে হচ্ছে কি আমার নিজের ভালোর জন্য আমি অন্যের সবার ক্ষতি করব, ওই জিনিসটা যাতে না থাকে। তার মানে হচ্ছে আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন এগেইন, আমাদের ইকোনমিক, আমাদের যে সরকারি, বিশেষ করে আমি যে বলবো যে নিয়ন্ত্রণকারী সংস্থা, সহযোগী সংস্থা, নানা রকমের সংস্থা রয়েছে, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য, প্রণোদনার জন্য যেমন রয়েছে, নিয়ন্ত্রণ করার জন্য, মান যাচাইয়ের জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তাদের সম্পর্কে মূল্যায়নটা যদি বলেন যে তারা তাদের জায়গা থেকে ভোক্তাদের যে যা কিছু প্রাপ্য সেটি নিশ্চিত করার ক্ষেত্রে কতটা সফল, ব্যবসায়ীদের স্বার্থে কতটা সফল সেটি নয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে কিছুটা সিস্টেমেটিক বটলনেক আছে। যদি আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা বলি, ওনাদের যেই পরিমাণ রিসোর্স থাকা উচিত পুরো সিস্টেমটাকে রান করার জন্য, এতটা আসলে ওনারা পান না বা মানে এখনো মানে সংগঠিত হয়ে উঠতে পারেননি, যার ফলে ওই জায়গাটা আসলে কাজ করবার সুযোগ আছে। আমি যদি বিএসটিআই এর কথা বলি, কিছু অর্গানাইজেশনাল কারণে বিএসটিআই কিছু মিটিংয়ে অ্যাটেন্ড করার সুযোগ হয়। বিএসটিআই এত পরিমাণ পরিদর্শক থাকেন না যারা এই কোয়ালিটি মেনটেন করতে পারেন। এট দ্য সেম টাইম আরও অন্যান্য যেসব প্রতিষ্ঠান যে খাদ্য মান বা অন্যান্য কাজ করে থাকেন, আমাদের অর্গানাইজেশনগুলো এত আসলে সংগঠিত না, যার ফলে সেই সুযোগ থেকেই যাচ্ছে যে উত্তর আমাদের এই সংগঠনগুলোকে আরও বেশি শক্তিশালী করা এবং সেই শক্তিশালী করবার মাধ্যমে কনজিউমারদের বা ভোক্তাদের, মানে বাজার যত বড় হয়েছে বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর পরিধি বা ব্যাপ্তি ততটা আসলে এখনো পর্যন্ত
বড় হয়নি। নিশ্চয় পরের অংশে কথা বলবো করণীয় কি রয়েছে। আমি একটু ডক্টর মোহাম্মদ আব্দুল আলিমের কাছে আসতে চাই যে এই যখন পরিস্থিতি আসলে সেখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো ভূমিকা রয়েছে কিনা, বা বাজার মূল্যটাকে লাগাম ধরে রাখা। আমরা দেখি যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান ম্যাজিস্ট্রেট সহ যায়, এটি করে, এটি তো একটি রুটিন ওয়ার্ক, কিন্তু নিয়মিতভাবে এই পুরো সাপ্লাই চেনের ভেতরেই এটা সিস্টেমেটিকভাবে যদি পণ্যটার মূল্যটাকে লাগাম টেনে ধরে রাখা যায়, সেরকম কোনো উদ্যোগ থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, আসলে সরকারি প্রতিষ্ঠানগুলোই এগুলো নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আপনি জানেন বাণিজ্য মন্ত্রণালয়, যেহেতু তারা বাণিজ্যটাই দেখে, বিদেশ থেকে ইম্পোর্ট হয়, এই সব কিছু কিন্তু তারাই নিয়ন্ত্রণ করে। স্যার একটু আগেও কথা বলেছেন, আপনি দেখেছেন যে আসলে তারাই কিন্তু নিয়ন্ত্রণ করার কথা। ফুড সেফটি অথরিটি আমরা যেটা করি, যেটা আপনি দেখলেন যে র্যাব যেটা করেছে, আসলে কিন্তু আমাদের একজন পরিদর্শক সাক্ষাৎকার দিয়েছে। তা আপনি জানেন যে এই ধরনের র্যাব যদি এই ধরনের অ্যাকশনে যায়, তখন কিন্তু ফুড সেফটির আইন অনুসারেই তাদের জরিমানা করা হয়। তা আমরা এইসব কাজগুলো আমরা করে যাচ্ছি, যে যেখানেই অ্যানোমালিজ আমরা দেখতে পাচ্ছি, যেখানেই আমি বললাম যে লেবেলিংয়ের সমস্যা হচ্ছে, এটা আমরা বারবার প্রচার করছি যে আপনারা লেবেলিং দেখেন। অনেক সময় দেখেছেন বাজারে, এই ঢাকা শহরে এরকম দেখা গেছে যে একটা ব্রেড আজকে তৈরি করেছে, কিন্তু এটার প্রোডাকশান ডেট 2 দিন পরে, অর্থাৎ 2 দিন পর থেকে স্টার্ট হবে তার বিক্রি। এই ধরনের লেবেলিংও আমরা দেখেছি, কিন্তু আমাদের কিন্তু কড়া লেবেলিং আইন রয়ে গেছে, সেগুলো নিয়েই আমরা ওরি। আমি একটু তেলের কথা বললাম, যেটা খোলা বাজারে বিক্রি হচ্ছে, এটা লেবেলিং থাকতে হবে, আমরা টেস্ট করতে যেন পারি যে এই কোম্পানির তেল। তখন আমরা বলতে পারবো তাদেরকে যে অন্তত আপনারা এই কাজগুলো আপনার ফল্ট, এটা আপনাকে করতে হবে, না হলে আমরা পানিশমেন্ট করব। আমি যেটা বলতে চাই আপনাকে, যে আমাদের এই যে যেহেতু রমজানের কথা নিয়ে আমরা কথা বলছি, যে আমরা আমি প্রথমেই বলেছি যে আমরা হুমড়ি খেয়ে কিন্তু আমরা স্টক করতে চাই, যে আমার বাসায় অন্তত তেলের 2টো ক্যান থাক, বেশি করে ছোলা কিনি, বেশি করে খেজুর কিনি, কিন্তু এই টেন্ডেন্সি আমাদের ছাড়তে হবে। আদারওয়াইজ এই যে বললেন যে পরিমাণ সাপ্লাই থাকে বা ডিমান্ড থাকে, সেই পরিমাণ কিন্তু আমরা যদি বেশি কিনে ফেলি, তো ওরা এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তারা এই সুযোগগুলো নেয়। আমি যে জিনিসটা আমি আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই, আমি একটা দেশে ছিলাম পিএইচডির সময়, আমি দেখেছি তারা 3 ক্যাটাগরিতে বেতন হয়। যেমন তৃতীয় শ্রেণী, বা আমরা বলবো যে নিচের যদি 10 থেকে আপনি 20-এর কথা বলেন, এই শ্রেণীর বেতন হবে 20 তারিখে, এবং যারা মাঝামাঝি তাদের বেতন হবে 25 তারিখে, আর যারা ফার্স্ট ক্লাস অফিসার বা আমরা মনে করবো যে উপর দিকে, তাদের হবে 1 তারিখে। তা আমি আমার প্রফেসরকে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এইভাবে বেতন দাও কেন? আমাদের তো দেশে সবসময় 1 তারিখে বেতন দেয়। তো বলছি, দেখো আমরা যদি একদিনে বেতন দেই, তাহলে কিন্তু সবাই যা বাজারে হুমড়ি খেয়ে পড়বে, তখন কিন্তু সাপ্লাই এবং যে ডিমান্ড এর সাথে একটা অসামঞ্জস্য দেখা দেবে। এই জন্যই তো তোমরা পিছিয়ে আছো, তোমরা ডেভেলপিং কান্ট্রিজ আর আমরা ডেভেলপড কান্ট্রিজ। আমাদের এই যে বাজার ভারসাম্য রাখার জন্য আমি মনে করি সরকারের উচিত আমাদের বেতনটা যে ডিসপাস করে, এটাও একটু চেঞ্জ করা উচিত, যে আমরা 20 তারিখ থেকে শুরু করব, 3 ক্যাটাগরিতে দেবো, তাহলে দেখা যাবে যে বাজারে এই মূল্য বৃদ্ধির যে প্রবণতা, সেটা থাকবে না। আর আমি বলতে চাই আবার, যে যারা রমজান মাসে যারা সাধারণ ভোক্তা আছি, আমরা অতিরিক্ত পণ্য কিনবো না, আমরা সারা বছরই পণ্য পাবো, আমরা জানি সেটা কিনবো না, এবং আমরা সেফ ফুড খাবো। আমরা রমজান মাসে যে রমজানের পবিত্রতা রক্ষা করব, আর ব্যবসায়ীরাও অনেস্টি নিয়ে সেই কাজগুলো করবেন, আমি আশা করি। ধন্যবাদ। নিশ্চয়ই। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে ফিরে এসে আমরা আরও কিছু করণীয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। আজকে আমরা কথা বলছি রমজানের শুদ্ধতা, রমজানের বাজার এবং খাদ্যপণ্যের মান নিয়ে। আরও একবার বিরতিতে যাবার সময় হলো, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি রমজানের শুদ্ধতা, রমজানের বাজার এবং খাদ্যপণ্যের মান নিয়ে। আমরা তো চাই যে আসন্ন রমজানে দ্রব্যমূল্য যেমন সহনীয় থাকুক, এটি যেমন আমরা চাই, পাশাপাশি চাই যে নির্ভেজাল খাদ্য যেন আমরা সবাই পাই। সেই জায়গায় আসলে করণীয় কি রয়েছে একজন ভোক্তা হিসেবে, আবার পাশাপাশি একজন উৎপাদক বা পরিবেশক হিসেবে? প্রথমে জানতে চাইব ফয়সাল মাহমুদের কাছে, সার্বিকভাবে আমরা যেরকম একটি বাজার চাই, যে খাবারের মানের জায়গা থেকে, মূল্যের জায়গা থেকে, সেটি করার জন্য কার কার দায়িত্ব রয়েছে, কি কি করার রয়েছে? দায়িত্ব প্রত্যেকেরই। বেশ কিছু সংস্থার বেশ কিছু পজিটিভ কাজ আমরা দেখছি ইতোমধ্যে, সো ওটা আশা করি চলবে। ভোক্তা হিসেবে একটু সচেতন থাকতে হবে, একটু বুঝে কিনতে হবে, দামগুলা যাচাই করতে হবে। ভোক্তা নিয়ে আগেও বলেছি, সো এই বিষয়ে আর বেশি বলবো না। আর উৎপাদক বা সরবরাহকারী হিসেবে আমি বলবো, যেটা আমাদের কোম্পানিতে আমরা করছি এবং আরও বেশ কিছু ভালো বিভিন্ন কমোডিটি ব্র্যান্ড করছে, সেটা হচ্ছে দামটাকে এমন একটা জায়গায় রাখা যেন মানুষ নিরাপদ খাদ্য সঠিক বা ভালো একটা মূল্যে পেতে পারে। আপনি দেখবেন এখন বেশ কিছু কোম্পানি চেষ্টা করছে তাদের প্যাকেজিং কস্ট কমিয়ে এবং ইকোনমি বিভিন্ন প্যাকে
ভোক্তাদের কাছে পৌঁছাতে, প্রয়োজনে হয়তো একটু বিগার প্যাকেজেতে কিংবা কোনো ইকোনমি প্যাকেজিং সলিউশনে যেতে, তাহলে কিন্তু ভোক্তারা মোটামুটি তাদের সাধ্যের মধ্যে একটা ভালো পণ্য পাবে। আপনি আমাদেরও বেশ কিছু প্রোডাক্ট দেখবেন, একসময় আমরা বটলে সেল করতাম, এখন বটলের পাশাপাশি পলিপ্যাকে নিয়ে এসেছি, এবং সব সময় বটল থেকে পলিপ্যাকে অ্যাপ্রক্সিমেট 4 টাকা পার লিটার গ্যাপ থাকে বিভিন্ন সময় মার্কেটে। এটা কনজিউমারদের জন্য একটা সুযোগ যে অনিরাপদ খাদ্য থেকে নিরাপদ খাদ্যে শিফট করতে। সবসময়ই নিরাপদ খাদ্যে যাওয়ার হ্যাজ এ কস্ট, বিকজ একটা সেফ প্যাকেজিং এগুলার একটা খরচ আছে, কিন্তু একটু বাজার যাচাই করে কিনলে এবং ঠিকমতো জায়গা থেকে কিনলে আমার মনে হয় রিজনেবল প্রাইসে। পাশাপাশি যে রমজানে আমরা যেটি দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বা টিসিবির যে মার্কেটে বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য এই ধরনের কার্যক্রমগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন কি? টিসিবি অবশ্যই একটা ভালো কাজ প্যান্ডেমিক টাইমেও করেছে, আগেও করেছে, এখনও করছে। এখানে জনগণ উপকৃত হয়, কোনো সন্দেহ নেই। এবং টিসিবিতে দেখবেন বেশ কিছু ভালো ব্র্যান্ড টিসিবিকে প্রোডাক্ট সাপ্লাইও করে। সো টিসিবির কাজের মাধ্যমে একটা অংশ বেনিফিটেড হবে, বাট ওটা কিন্তু একটা লিমিটেড ক্যাপাসিটিতেই টিসিবি করতে পারে। আর বাকি কাজ আমাদের মতো কোম্পানিদের, আমরা যত রিজনেবল প্রাইসে, যত বেশি ডিস্ট্রিবিউশন কাভারেজ নিশ্চিত করে পণ্যটা পৌঁছাতে পারবো, আশা করি মানুষ বেটার প্রোডাক্ট। এবং আপনাদের যে পণ্যগুলো সাধারণত রমজানের সময় বা সারা বছর বাজারে থাকে, এবারের রমজানে, সামনের রমজানে সেখানে যোগান চাহিদার জায়গায় কোনো রকম অস্বাভাবিকতা কিছু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই মুহূর্তে এখনও আপনি মার্কেটে দেখবেন প্রাইস একটা জায়গায় স্টেবল। ইভেন গত বছর প্যান্ডেমিক টাইমেও বেশিরভাগ ভালো ব্র্যান্ড দাম বাড়ায়নি। সো আমি আশাবাদী। আচ্ছা, নিশ্চয়ই। জনাব দিদারুল হাসান, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোনো সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে কিনা কোনো কর্তৃপক্ষের জন্য, কোনো ভোক্তা বলুন বা উৎপাদকের জন্য, বিশেষ করে রমজানে খাদ্যপণ্যের মান এবং মূল্য এই দুটোকে নিয়ন্ত্রণ করার জন্য? আমার মনে হয় পজিটিভলি বলি যে জিনিসটা, আমাদের টিসিবি আসলে ভালো কাজ করে রমজানের সময়। এটা কাজ করতে হবে, কারণ আমরা দেখেছি যে এই করোনাকালীন সময়ে নিচের দিকে যারা মানে সমাজের নিচের দিকে মানুষ যারা, তাদের ইনকাম অনেকভাবে কমে গেছে। তো ওই টিসিবি যদি এই কাজগুলো করতে থাকে তাহলে তাদের জন্য এটা ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, বিএসটিআই আছে, তাদের কার্যক্রম আরও জোরদার করতে হবে। গত কিছু বছর যাবত আমি দেখছি বাংলাদেশে কম্পিটিশন কমিশন বলে একটা ব্যাপার চলছে, সরকারি একটা সংস্থা কাজ করছে, যারা প্রাইসিংগুলা খেয়াল করে যাতে একটা ইন্ডাস্ট্রিতে কে কেমন প্রাইসিং করছে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদেরও যদি এই রমজান কেন্দ্রিক কোনো কার্যক্রম আমরা দেখি তাহলে ভালো হবে। আর হচ্ছে এটা সারা বছরই কাজ করতে হবে, যাতে করে ভোক্তাদের একটা সহনীয় মাত্রার মধ্যে যে কোনো প্রোডাক্ট যাতে অ্যাভেলেবেল করা যায়। তো ওই জায়গা থেকে আমি বলবো যে অলরেডি অনেক ভালো কাজ হচ্ছে, সেই কাজগুলো যাতে আরও বেগবান হয়, সরকারকে সেই চেষ্টা করে যেতে হবে। আর অবশ্যই বিজনেস যেসব প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে যে সুযোগ নেয়ার জন্য সুযোগ নিচ্ছি, এটা যাতে মানসিকতা না হয়, বরং হচ্ছে ব্যবসা করতে হবে একটা প্রফিট এবং মোরাল, একটা দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, যাতে করে আমরা দেশের জন্য মানুষের জন্য কাজ করব, অ্যাট দ্য সেম টাইম একটু আগেই বলছিলাম সেলফ ইন্টারেস্ট, আমাদের প্রফিটেবিলিটিও বাড়াবো। দুটো জিনিস ব্যবসায়ীরা যারা আপনারা সরবরাহকারী হিসেবে কাজ করছেন এবং ভোক্তারা যারা গ্রহণ করছে, তাদের মাঝখানে আমরা যদি বলি বিক্রেতা বলি, যারা রয়েছেন, যারা মাঝে দায়িত্বটা পালন করছেন, তাদের ভূমিকার জায়গাটিকে অনেক সময় দেখা যায় দুক্ষেত্রেই, ভেজালের জন্য কথা যদি বলি কিংবা মূল্যের কথা বলি, সেখানে দেখা যায় অনেক সময় যথাযথভাবে সংরক্ষণের কারণে জিনিসটি হয়তো মান হারাচ্ছে, আবার অনেক সময় বেশি লাভের আশায় হয়তো নকল পণ্য দিচ্ছে, এবং পাশাপাশি নিজেও অনেক সময় দেখা যায় ছোটোখাটো মজুদ বা কোনো কিছু করে একটা বাড়তি মূল্য। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে এটুকু বলবো, এটা খুবই চমৎকার ডিসকাশন, এটা নিয়ে আরেকদিন কথা বলা যেতে পারে, কিন্তু এটুকু বলবো, দোকানে আপনি কোনো কিছু বিক্রি করতে যাবেন, দোকানদার প্রথমে জিজ্ঞেস করবে আমার বেনিফিট কি, আমার জন্য কি নিয়ে এসেছেন। তাদেরকে একটু আগে আপনি একটা বলছিলেন তাদেরকে গিফট করতে হয়, বালতি, লুঙ্গি, শাড়ি, গামছা সবই দিতে হয় তাদের হয়ে বিক্রি করার জন্য। এইরকম একটা টেন্ডেন্সি যাতে এই সমাজে প্রতিষ্ঠিত না হয়, সেটার জন্য আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সরকার সবাইকে একসাথে চেষ্টা করতে হবে। আমি বলছি না খুব খারাপ পর্যায়ে চলে গেছে, কিন্তু এই জায়গাটা আসলে কাজ করবার সুযোগ আছে। যারা হচ্ছে ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার যারা আছে, তাদের বিহেভিয়ারকেও যাতে আমরা শেপ করতে পারি, ওগুলো নিয়ে আমরা মানে একেবারে পণ্য উৎপাদন থেকে ভোক্তার হাত পর্যন্ত যতগুলো হাত ঘুরে আসছে, সবাই যেন একই রকম করে আচরণ করে, সেরকম একটি নিয়ম নীতির
ভেতরে আনতে হবে। সেটি কিভাবে সম্ভব, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম? ধন্যবাদ আপনাকে আরেকবার, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আপনি জানেন যে আমাদের বাংলাদেশে ফুড চেইন, যেটা আমরা সবসময় বলে থাকি, অনেক লম্বা। আপনার সাথে আগেও কথা হয়েছে। তো এই মিডিল ম্যান যারা, তারাই কিন্তু এই খারাপ কাজগুলো করে। তো আমাদের এই ফুড চেইন শর্ট করা লাগবে। এটা যদি শর্ট করতে পারি তাহলে দেখা যাবে যে হয়তো যদি আপনি এগ্রিকালচার কমোডিটি বলেন, যে ফার্মার সরাসরি মার্কেটে আনবে আর কনজিউমার সরাসরি কিনবে, এখানে মিডিল ম্যান থাকবে না, তাহলে কিন্তু এই ভেজাল অনেকটাই কমে যায়। কারণ ফার্মার কখনো ভেজাল দেয় না, কিন্তু এই মিডিল ম্যানগুলো দিয়ে থাকে। ওনারা যেটা বলছে ইন্ডাস্ট্রিতে করে, সেটাও কিন্তু এক ধরনের মিডিল ম্যানের মাধ্যমে কনজিউমারের কাছে যায়। ওই ভেজালগুলো ওখানেই হয়। তো এইটা যেমন একটা ইন্ডাস্ট্রিরও দায়িত্ব আছে। আমার প্রোডাক্ট নিয়ে গেলেন, সেখানে আমার প্রোডাক্টের পাশাপাশি একটা ভেজালও বিক্রি করলেন, সেটি ওনাদের দেখা। কারণ ওনারা বলেছে যে অনেকগুলোরই নকল হচ্ছে। নকলটা কিন্তু ফুড সেফটি অথরিটি, আমাদের কাজ নয়। ওনাদের নকল ওনারাই আইডেন্টিফাই করি, দরকার হলে আমাদের জানাবে, তখন আমরা অ্যাকশানে যাব। আর আমাদেরও লোক আছে, আমরা সেগুলো নজরে রাখার চেষ্টা করছি যে কোনোভাবে যেন ভেজাল পণ্য বাজারে না আসে, সেটি দেখছি আমরা। আর আপনি যেটা বললেন যে ফুড সেফটি অথরিটি বা আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে, আরও বেশি করে মনিটরিং ব্যবস্থা আমরা জোরদার করব। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই সময় যেন ভেজাল জিনিস মানুষকে না খাওয়াতে পারে। এর পাশাপাশি যেটা টিসিবির কথা বললেন, সরকারের একটা ভালো উদ্যোগ, এই সেফটি নেট প্রোগ্রামগুলো সরকার কন্টিনিউ করবে। তাহলে আমাদের নিম্ন আয়ের মানুষ যারা, তারা সহজে অল্প পয়সায় এই ন্যাচারাল কমোডিটি যেগুলো এই সময় রোজার সময় লাগে, সেগুলো পাবে। আর তারা যদি পেয়ে যায়, আমার বিশ্বাস বাজার স্থিতিশীল হবে, বাজার আর কম বেশি করার কোনো সুযোগ থাকবে না। আর এখানে বিশেষ করে ব্যবসায়ী সমিতি, বাজার কমিটি, তাদের একটা ভূমিকা রয়েছে, আমরা সবসময় দেখি। তাদের কাছ থেকে কিরকম সহযোগিতা আসে? সেটাই আমি বলছিলাম যে আসলে বাজার কমিটি বা যারা ওই মিডল ম্যান যারা, এদেরও কিন্তু একটু অনেস্ট হওয়া দরকার। যেটা বললেন মোরালি, যে আমরা এই সময় মানুষকে একটু ভালো জিনিস দেবো এবং একটু কম লাভে দেবো। আমরা সারা বছর তো ব্যবসা করি, সেই মোরালিটি যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমাদের মনিটরিং আর দরকার হবে না। আমরা নিজেরাই তখন শুদ্ধ হয়ে যাব এবং এই রমজান মাসে আমরা মানে যে সাপ্লাই বা ডিমান্ড যা থাকুক, সেটা আমরা সরবরাহ করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে চমৎকার করে আলোচনা করার জন্য। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলেছেন, রমজান মাসের পবিত্রতা আমাদের মনকে শুদ্ধ করে এবং সেই দায়িত্বটি কিন্তু আমাদের সবার, ভোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, পরিবেশক হিসেবে, কিংবা আমি কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন ভোক্তাদের জন্য শুদ্ধ খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছি, এই সব কিছুর জায়গায় আমরা যদি একটু রমজানের পবিত্রতাটাকে মাথায় রাখি এবং নিজ নিজ জায়গায় যদি একটুখানি স্বার্থ ছেড়ে দিয়ে এগিয়ে আসি, তাহলে আসলে ভেজাল পণ্য বলুন, নকল পণ্য বলুন, কিংবা বাড়তি মূল্য হাঁকিয়ে বাজারকে অস্থিতিশীল করার যে প্রবণতা থাকে, সেটি থেকে নিশ্চয়ই আমরা রক্ষা পাবো এবং তার মাধ্যমেই আমাদের আগামীতে যে রমজান আসছে, সেখানে পণ্যের মান এবং পণ্যের মূল্য নিশ্চয়ই সকলের জন্য সহনীয় হবে। সেটাই হবে রমজানের মূল বার্তা। সেটি হোক আমাদের আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ নিটল টাটা বিজ ট্রেন্ডসের সাথে ছিলেন।